Again, welcome to our channel Let's Crack Tripura Exam. তোমরা জানো তোমাদের এক্সামকে সামনে রেখেই এক্সামকে টার্গেট করেই আমরা তোমাদের এক্সামের যে সমস্ত টপিক রিলেটেড আছে সেই টপিকগুলোই তোমাদেরকে আমরা ক্লাসের মাধ্যমে দিয়ে যাচ্ছি। তো আজকে আবারও তোমাদের সামনে আমরা হিস্ট্রি ক্লাস নিয়ে এসেছি। এর পূর্বে আমরা তোমাদের জন্য আরও 8টি ক্লাস করে নিয়েছি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। তো তোমরা সেই সমস্ত ক্লাস আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেই সমস্ত ভিডিও আপলোড করা আছে, তোমাদের সুবিধার্থে তোমরা সেখানে গিয়ে সমস্ত ভিডিও দেখে নিতে পারবে। তাছাড়া আমরা ভারতীয় জিওগ্রাফি, তারপর ইন্ডিয়ান কনস্টিটিউশন, ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও আমরা করছি এবং আগামীতে আরও ক্লাস নিয়ে আসব। তো তোমরা সেই সমস্ত ভিডিও অবশ্যই দেখবে এবং আমাদের সাথে থাকবে। এছাড়া বন্ধুরা, তোমরা অবশ্যই জানো, তোমরা যারা আমাদের সাথে আগে থেকে আছো তোমরা অবশ্যই জানো, এবং আজকে যারা নতুন আসছো তোমরা এটা জেনে নাও যে আমরা টেলিগ্রাম চ্যানেলের সাহায্যে, অর্থাৎ লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম নামে টেলিগ্রাম চ্যানেল আছে, ওই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে থাকি। তোমরা সেই সমস্ত পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তাহলে বাড়িতে তোমরা নিজে থেকে প্র্যাকটিস করে নিতে পারবে, তোমাদের এক্সাম প্রিপারেশন আরও অনেকটা ভালো হবে। তাছাড়া বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের মূল্যবান কমেন্ট এবং সাজেশন আমাদের সাথে শেয়ার করবে, যাতে করে তোমাদের জন্য আমরা আগামী দিনে আরও ভালো ক্লাস নিয়ে আসতে পারি। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। Friends, if you not subscribe our channel, do subscribe and press the bell icon for regular update and don't forget to like and share. তো বন্ধুরা, চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তোমাদের জন্য আমরা বাছাই করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কীভাবে পরীক্ষাতে আসে সে সমস্ত কোশ্চেন দেখার পরেই, বিভিন্ন স্টাডি করার পরেই তোমাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। কোশ্চেন নম্বর 1, হোয়াই ওয়াজ দ্য সাইমন কমিশন বয়কটেড? অর্থাৎ কেন সাইমন কমিশনকে বর্জন করা হয়েছিল? কেন সাইমন কমিশনকে বর্জন করা হয়েছিল? অপশান এ, সাইমন ওয়াজ নট known to be a great supporter of the Indian cause. Option B বলছে all the members of the commission were Englishmen. Option C, it was appointed before the expiry of the statutory period. And option D বলছে peaceful demonstrators were severely beaten by the police. তো বন্ধুরা, অপশন এতে বলছে সাইমন ভারতের পক্ষে কোনো বড় সমর্থক হিসেবে পরিচিত ছিল না। অপশন বি বলছে যে কমিশন, যে সাইমন কমিশন এসেছিল 1927-এ, এই সাইমন কমিশন ভারতে এসেছিল, তো সাইমন কমিশনের সকল সদস্য ইংরেজ ছিলেন। অপশন সিতে বলছে যে এটি বিধিবদ্ধ সময়সীমা শেষ হওয়ার আগে নিয়োগ করা হয়েছিল এই কমিশনটি। এবং অপশন ডিতে বলছে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের পুলিশ মারাত্মকভাবে মারধর করেছিল, তার জন্য বয়কট করা হয়েছিল। তাহলে বন্ধুরা, সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বিতে বলছে যে অল দ্য মেম্বার্স অফ দ্য কমিশন, অর্থাৎ সাইমন কমিশনের সকল মেম্বাররা ছিল ইংলিশম্যান, অর্থাৎ ইংরেজ ছিল। তাই ভারতীয়রা কি করেছিল? তাই ভারতীয়রা এই সাইমন কমিশনকে প্রত্যাহার করেছিল, অর্থাৎ বর্জন করেছিল। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট আনসার। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। তো বন্ধুরা, কোশ্চেন নাম্বার 2তে কি বলছে? কোশ্চেন নাম্বার 2 বলছে হোয়াট ওয়াজ দ্য ইলবার্ট বিল ইন্টেন্ডেড ফর? অর্থাৎ ইলবার্ট বিল কিসের জন্য আনা হয়েছিল? কেন ভারতবর্ষে ইলবার্ট বিলের দরকার হয়ে পড়েছিল? অপশান এতে বলছে টু রিমুভ রেশিয়াল ডিসক্রিমিনেশন ইন এমপ্লয়মেন্ট, চাকরিতে জাতিগত বৈষম্য অপসারণ অর্থাৎ দূর করার জন্য, নাকি অপশান বিতে বলছে টু এনেবল ইন্ডিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অ্যান্ড সেশন জাজ টু ট্রাই ইউরোপিয়ানস, নাকি ইন্ডিয়া যে জেলা ম্যাজিস্ট্রেট এবং দায়রা জজ ইউরোপীয়দের চেষ্টা করতে সক্ষম করা, নাকি অপশান সিতে বলছে টু সেভ ইন্ডিয়ানস ফ্রম রেশিয়াল হিউমিলিটেশন। তো বন্ধুরা, ভারতীয়দেরকে জাতিগত অবমাননা থেকে বাঁচানোর জন্য আনা হয়েছিল, নাকি অপশান ডিতে বলছে যে টু চেঞ্জ দ্য মেথড অফ রিক্রুটমেন্ট ইন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস, নাকি ভারতীয় সিভিল সার্ভিসে যে নিয়োগ সেই নিয়োগ পদ্ধতি পরিবর্তন করার জন্য এনেছিল। তো বন্ধুরা, সঠিক উত্তরটি কী হবে? আমরা জানি যে ইলবার্ট বিল যে আনা হয়েছিল, ইলবার্ট বিলের মেইন উদ্দেশ্য ছিল টু এনেবল ইন্ডিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অ্যান্ড সেশন জাজ টু ট্রাই ইউরোপিয়ানস, অর্থাৎ অপশান বি হবে
সঠিক উত্তর। অপশান বি হবে এই কোশ্চেনের সঠিক উত্তর, অপশান বি। আমরা জানি যে ইলবার্ট বিল ভারতের ইতিহাসে 1883 অর্থাৎ 1883 সালে প্রস্তাবিত একটি বিতর্কিত পদক্ষেপ, যা প্রবীণ ভারতীয় ম্যাজিস্ট্রেটদের ভারতে ব্রিটিশ বিষয় সম্পর্কিত মামলার সভাপতিত্ব করার জন্য চেষ্টা করেছিল। আপত্তি দ্বারা গুরুতরভাবে দুর্বল এই বিলের মধ্যে আপত্তি করা হয়েছিল। তো এই দুর্বল যে বিলটি ছিল, এই ইলবার্ট বিলটিকে দুর্বল বিল বলা হয়েছিল। তো ভারতীয় আইন পরিষদ কর্তৃক কি করা হয়েছিল? 25 জানুয়ারি 1884 এই বিলটি কার্যকর করা হয়েছিল ভারতবর্ষের মধ্যে। তাহলে এই বিলটি ভারতে এসেছিল কবে? 1883 এবং এই বিলটি কার্যকর করা হয়েছিল 25 জানুয়ারি 1884। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট পোর্ট of the eastern coast during Gupta period? Which one of the following was an important port of the eastern coast during Gupta period? অর্থাৎ গুপ্ত আমলে নিচের কোনটি পূর্ব উপকূলের একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল? অপশন এ বলছে কল্যাণ, অপশন বি বলছে তাম্রালিপ্তি, অপশন সি বলছে সোপারা, অপশন ডি বলছে বারক। তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ তাম্রালিপ্তি বন্দরটি ছিল সঠিক উত্তর। গুপ্ত আমলে এই তাম্রলিপ্তি যে বন্দরটি পূর্ব উপকূলের একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল। তাহলে আমরা এখন চলে এসেছি কোশ্চেন নাম্বার 4-এ। দেখো এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং লিডার সেড দ্যাট দ্য অ্যাক্ট অফ 1935 প্রোভাইডেড এ মেশিন উইথ স্ট্রং ব্রেকস বাট নো ইঞ্জিন? অর্থাৎ নিচের কোন নেতা বলেছিলেন যে 1935 সালের যে আইনটি, এই আইনটিকে শক্ত ব্রেক সহ একটি মেশিন সরবরাহ করেছিল, তবে এটি ইঞ্জিন নয়? এরকম উক্তি নিচের কোন নেতা বা কোন লিডার করেছিল? অপশন এতে বলছে জওহরলাল নেহেরু, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি বল্লভভাই প্যাটেল। তো বন্ধুরা 1935 সালের যে আইনটি, এই আইনটিকে শক্ত ব্রেক সহ একটি মেশিন সরবরাহ করেছিল, তবে ইঞ্জিন নয়, এরকম উক্তি করেছিল আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, অর্থাৎ ওই সময়ের একজন ভারতীয় লিডার বা জাতীয় কংগ্রেসের নেতা জওহরলাল নেহেরু। উনি এই উক্তিটি করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখি। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 5 বলছে দ্য টেম্পল অফ কোনার্ক ওয়াজ বিল্ড বাই নরসিম্হা অফ দ্য হুইচ অ্যাডমিনিস্ট্রেশন? কোনার্কের যে মন্দিরটি ছিল, কোনার্কের এই মন্দিরটি কোন অ্যাডমিনিস্ট্রেশন এই মন্দিরটি নির্মাণ করেছিল? অপশন এ বলছে মারাঠা অ্যাডমিনিস্ট্রেশন, অপশন বি চোল অ্যাডমিনিস্ট্রেশন, অপশন সি গঙ্গা অ্যাডমিনিস্ট্রেশন, অপশন ডি বিজয়নগর অ্যাডমিনিস্ট্রেশন। তো বন্ধুরা আমরা জানি যে ত্রয়োদশ শতাব্দীতে রাজা নরসিংহদেব দ্বারা এটি নির্মাণ করা হয়েছিল। রাজা নরসিংহদেব এই মন্দিরটি অর্থাৎ কোনার্ক যে টেম্পল, সেই টেম্পলটি নির্মাণ করা হয়েছিল এই নরসিংহ দেব যে রাজা উনার দ্বারা। তাছাড়া বন্ধুরা আমরা আরও জেনে নিতে পারি যে নরসিংহ দেব ছিলেন মধ্যযুগীয় উড়িষ্যার পূর্ব গঙ্গা রাজবংশের একজন শক্তিশালী বাদশাহ এবং যোদ্ধা, যিনি 1238 থেকে 1264 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তো বন্ধুরা তোমরা অবশ্যই এটি নোট ডাউন করে নিতে পারো। আমি আবার বলছি, নরসিংহদেব মধ্যযুগের একজন বাদশাহ বা যোদ্ধা ছিলেন, যিনি 1238 থেকে 1264 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন ত্রয়োদশ শতাব্দীতে। এবং এই যে গঙ্গা অ্যাডমিনিস্ট্রেশন, এখানে বলা হয়েছে যে গঙ্গা অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে উনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এবং তাছাড়া আমরা এখান থেকে আরেকটি জেনে নিতে পারি যে এই যে কোনার্ক টেম্পল, এই কোনার্ক টেম্পলটি 1984 সালে ইউনেস্কো বিশ্ব সাইট অর্থাৎ ঐতিহ্যবাহী সাইট হিসেবে ঘোষণা করেছেন। ইউনেস্কো এটি বিশ্ব ঐতিহ্যবাহী সাইট হিসেবে ঘোষণা করেছেন কোনার্ক টেম্পলকে। তো বন্ধুরা তোমরা অবশ্যই জেনে গেছো যে কোশ্চেন নাম্বার 5-এর সঠিক উত্তরটি হবে অপশন সি গঙ্গা অ্যাডমিনিস্ট্রেশন। নরসিংহদেব যে বর্মন ছিলেন উনি এটি নির্মাণ করেছিলেন। তো বন্ধুরা চলো আমরা কোশ্চেন নাম্বার 6 আলোচনা করি।
কোশ্চেন নাম্বার 6 বলছে দ্য ব্যাটল অফ ওয়ান্ডিওয়াশ ওয়াজ ফট বিটুইন। ব্যাটল অফ ওয়ান্ডিওয়াশ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? অপশন এ বলছে দ্য নিজাম অফ হায়দ্রাবাদ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ। অপশন বি বলছে দ্য ইংলিশ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ। অপশন সি বলছে দ্য ইংলিশ অ্যান্ড হায়দার আলী। অপশন ডি বলছে দ্য নবাব অফ কর্ণাটিক অ্যান্ড দ্য ইংলিশ। তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে কি? সঠিক উত্তরটি হবে অপশন বি, দ্য ইংলিশ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ, অর্থাৎ ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে। ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। ওয়ান্ডিওয়াশের যে যুদ্ধ, এটি ব্রিটিশ এবং ফ্রেঞ্চ অর্থাৎ ফরাসিদের মধ্যে সংঘটিত হয়েছিল। 7 বছর ধরে, প্রায় 7 বছর ধরে এই যুদ্ধ চলছে, অর্থাৎ 7 বছর ধরে বিভিন্ন সময়ে এই যুদ্ধ চলছিল। 1756 থেকে 1763 পর্যন্ত এই যে ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে এই সংগ্রাম চলে এসেছিল। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 7 বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট ডাইনেস্টি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট ডাইনেস্টি, অর্থাৎ নিচের যে ডাইনেস্টি আছে ওই ডাইনেস্টির মধ্যে কোনটি প্রাচীনতম রাজবংশ? অপশন এ বলছে মৌর্য বংশ, অপশন বিতে বলছে গুপ্ত বংশ, অপশন সিতে বলছে কুষাণ, অপশন ডি বলছে কর্ণ বংশ। তো বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে? সবচাইতে প্রাচীনতম রাজবংশ কোনটি? সবচাইতে প্রাচীনতম রাজবংশ হবে মৌর্য বংশ। মৌর্য বংশ হচ্ছে ওল্ডেস্ট ডাইনেস্টি। তো আমরা জানি যে মৌর্য রাজবংশ খ্রিস্টপূর্ব 3য়-4র্থ শতকের প্রথম রাজবংশ ছিল এবং এই মৌর্য বংশ বৌদ্ধ ধর্ম প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ওই মধ্যযুগের সময়কালে। তো বন্ধুরা আমরা কোশ্চেন নাম্বার 8-এ চলে এসেছি। এখানে বলছে আর্যভট্ট বিলিভড টু হ্যাভ বিন বর্ন ইন দ্য 5th century AD, হি ওয়াজ এ মোস্ট রেনোয়েড স্কলার অফ। অর্থাৎ আর্যভট্ট খ্রিস্টীয় 5ম শতকে জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তিনি ছিলেন একজন সর্বাধিক খ্যাতিনামা কি? তিনি একজন সর্বাধিক খ্যাতিনামা এখানে কি ছিলেন? অপশান এখানে 4টি দেওয়া আছে, 4টি থেকে কি হবে? অপশান এতে বলছে তিনি অ্যাস্ট্রোনমিতে খ্যাতি লাভ করেছেন, নাকি বায়োলজিতে, নাকি মেডিসিনে, অ্যান্ড অপশান ডিতে বলছে ফিজিওলজি। তো বন্ধুরা আমরা সবাই জানি যে আর্যভট্ট অ্যাস্ট্রোনমিতে পণ্ডিত ছিলেন, অ্যাস্ট্রোনমি। তাহলে কোশ্চেন নাম্বার 8-এর সঠিক উত্তরটি হবে অপশান এ, অ্যাস্ট্রোনমি। আর্যভট্ট অ্যাস্ট্রোনমিতে অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানে একজন সর্বাধিক খ্যাতিনামা পণ্ডিত ব্যক্তি ছিলেন। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং কংগ্রেস লিডার রিজেক্টেড দ্য অগাস্ট অফার অফ 1940। নিচের কোন কংগ্রেস নেতা 1940 সালের যে অগাস্ট অফার নিয়ে আসা হয়েছিল সেই অগাস্ট অফারকে প্রত্যাহার করেছিলেন কে? অপশন এ বলছে লর্ড ওয়াভেল, অপশন বি বলছে লর্ড লিনলিথগো, অপশন সি বলছে স্যার জর্জ স্ট্যানলি, অপশন ডি বলছে লর্ড উইলিংডন। তো বন্ধুরা আমরা জানি লর্ড লিনলিথগো এই অগাস্ট অফার এনেছিলেন। সেই লর্ড লিনলিথগোর আনা অগাস্ট অফারটি রিজেক্ট করা হয়েছিল কংগ্রেস লিডারদের দ্বারা। কংগ্রেস লিডাররা অগাস্ট অফারকে রিজেক্ট করেছিলেন। তো এই যে অগাস্ট অফার এটি কে নিয়ে এসেছিলেন? সেই অগাস্ট অফারটি নিয়ে এসেছিলেন লর্ড লিনলিথগো। তাহলে সঠিক উত্তরটি হবে যে অগাস্ট অফারটি কে নিয়ে এসেছিল? লর্ড লিনলিথগো অগাস্ট অফারটি নিয়ে এসেছিল। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 10, হু অফ দ্য ফলোয়িং ওয়াজ এ কন্টেম্পোরারি অফ আলেকজান্ডার দ্য গ্রেট। নিচের মধ্যে কে গ্রেট আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন? নিচের মধ্যে কে গ্রেট আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন? অপশন এ বলছে বিম্বিসার, অপশন বি বলছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি বলছে অশোক, অপশন ডি বলছে পুষ্যমিত্র শুঙ্গ। তো বন্ধুরা আমরা সবাই জানি যে আলেকজান্ডারের সমসাময়িক যে একজন লিডার ছিলেন, একজন শাসক ছিলেন, উনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন গ্রেট আলেকজান্ডারের সমসাময়িক। তো বন্ধুরা আমরা কোশ্চেন নাম্বার 11-এ চলে এসেছি। আমাদের ক্লাসের প্রায় মাঝামাঝি পর্যায়ে আমরা চলে এসেছি। তোমরা যারা আমাদের চ্যানেলে নিউ এখন আসছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের এক্সামকে সামনে রেখে তোমাদের এক্সাম যাতে ভালো হয়, এক্সামের প্রিপারেশনকে ভালো করার জন্য আমরা তোমাদেরকে প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে ফুল সাপোর্ট দিয়ে যাবে। কোশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্ট কম্পেল
দ্য রবীন্দ্রনাথ ট্যাগোর টু রিনাউন্স হিজ নাইটহুড? নিচের কোন ইভেন্টে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড ছেড়ে দিতে বাধ্য হয়েছিল? অর্থাৎ নিচের কোন ইভেন্টের দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যথিত হয়েছিলেন এবং তিনি নাইটহুড যে খ্যাতি বা যে উপাধি পেয়েছিল সেই উপাধি ত্যাগ করতে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন? অপশন এ বলছে টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য জালিয়ানওয়ালাবাগ ইনসিডেন্ট। অপশন বি বলছে টু প্রোটেস্ট এগেইনস্ট লাঠি চার্জ অন লালা লাজপত রায় দ্যাট কজড হিজ ডেথ। অপশন সি বলছে টু এক্সপ্রেস সলিডারিটি উইথ দ্য লিডার্স অফ নন কোঅপারেশন মুভমেন্ট। অপশন ডি বলছে টু এক্সপ্রেস সলিডারিটি উইথ দ্য প্রোটেস্টার্স এগেইনস্ট দ্য অ্যারাইভেল অফ সাইমন কমিশন। তো প্রথমটাই বলছে জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে উনি নাইটহুড ত্যাগ করেছিলেন। অপশন বিতে বলছিল যে লালা লাজপত রায়কে যে লাঠিচার্জ করার মধ্য দিয়ে লালা লাজপত রায় মৃত্যুবরণ করেছিলেন এই কারণে, নাকি অপশন সি বলছে যে নন কোঅপারেশন মুভমেন্টকে সাপোর্ট করার জন্য, নাকি সাইমন কমিশন যে এসেছিল সেই সাইমন কমিশনের বিরুদ্ধে? তো বন্ধুরা, আমরা সবাই অবশ্য জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদেই তার ব্রিটিশদের দেওয়া যে নাইটহুড বা নাইট উপাধি এটি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তাছাড়া বন্ধুরা, তোমরা এটাও জেনে নিতে পারো যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি 1919 সালের 13 এপ্রিল অমৃতসরে সংঘটিত হয়েছিল। 1919 সালের 13 এপ্রিল অমৃতসরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয়েছিল। জেনারেল ডায়ারের নির্দেশে এখানে অমানবিকভাবে গুলি চালানো হয়েছিল এবং এখানে প্রায় অনেক মানুষের প্রাণ হারাতে হয়েছিল। যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের প্রাণ হারাতে হয়েছিল। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসিয়াল ইনিশিয়েটেড দ্য ডক্ট্রিন অফ ল্যাপস? হুইচ অফ দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসিয়াল ইনিশিয়েটেড দ্য ডক্ট্রিন অফ ল্যাপস? অর্থাৎ নিচের কোন ব্রিটিশ আধিকারিক ডক্ট্রিন অফ ল্যাপস যে মতবাদ সেই মতবাদটি এনেছিলেন? এটা একটি, তো এখানে অপশন এতে বলছে লর্ড ওয়েলেসলি, অপশন বিতে বলছে লর্ড অকল্যান্ড, অপশন সি বলছে লর্ড ডালহৌসি, অপশন ডিতে বলছে ওয়ারেন হেস্টিংস। তো বন্ধুরা, আমরা জানি যে লর্ড ডালহৌসি এই নীতিটি এনেছিলেন। লর্ড ডালহৌসি ব্রিটিশ রাজত্বকে সম্প্রসারণের জন্য এই সাম্রাজ্যবাদী পন্থাটি এনেছিলেন। এই লর্ড ডালহৌসি ওই সময়ে গভর্নর জেনারেল ছিলেন, তাই উনি এই ডক্ট্রিন অফ ল্যাপস যে মতবাদটি, সাম্রাজ্যবাদী যে পন্থাটি এটি এনেছিলেন। তো বন্ধুরা, চলো কোশ্চেন নাম্বার 13-এ যাই। 13 বলছে দ্য আয়রন পিলার অ্যাট মেহরাউলি ইন দিল্লি ইজ বিলিভ টু রেকর্ড দ্য অ্যাচিভমেন্টস অফ। অর্থাৎ দিল্লিতে যে লৌহস্তম্ভটি আছে মেহরাউলিতে, এটি কিসের সাফল্যকে সাক্ষী রেখে এটি তৈরি করা হয়েছিল? কার সাফল্যকে সাক্ষ্য বা প্রমাণ স্বরূপ এটি নির্মাণ করা হয়েছিল? তো এখানে অপশান এ বলছে অশোক, অপশান বি বলছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান সি বলছে সমুদ্রগুপ্ত, অপশান ডি বলছে চন্দ্রগুপ্ত অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান ডি বলছে। তো বন্ধুরা, কোশ্চেন নাম্বার 13-এর সঠিক উত্তরটি হবে অপশান ডি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে রেকর্ড, এই রেকর্ডকে রাখার জন্যই এটিকে এখানে তার অ্যাচিভমেন্ট হিসেবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অ্যাচিভমেন্ট হিসেবে দিল্লির মেহরাউলিতে এই পিলারটি এখনও সাক্ষ্য বা প্রমাণস্বরূপ আছে। তো বন্ধুরা, কোশ্চেন নাম্বার 14 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কাউন্টার পার্ট অফ ব্রিটিশ ইন দ্য ট্রিটি অফ সলবাই? অর্থাৎ সলবাই যে চুক্তি হয়েছিল, সলবাই চুক্তিতে ব্রিটিশদের নিচের কোন অংশটি ব্রিটিশদের তত্ত্বাবধানে চলে আসে? দ্য ফ্রেঞ্চ, দ্য মারাঠাস, সি টিপু সুলতান, ডিতে বলছে দ্য নিজাম অফ হায়দ্রাবাদ। তো বন্ধুরা, কোশ্চেন নাম্বার 14-এর সঠিক উত্তরটি হবে অপশান সি টিপু সুলতান। টিপু সুলতান ইজ দ্য রাইট অ্যান্সার। মারাঠা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এই চুক্তি অনুযায়ী ব্রিটিশ মারাঠা সাম্রাজ্যের পেশোয়া যে অঞ্চলটা, সেই পেশোয়া অঞ্চলটি
ব্রিটিশরা কি করেছিল, দখল করেছিল। আমরা জানি যে টিপু সুলতানের সঙ্গে যুদ্ধ করেই এই যে অঞ্চলটি অর্থাৎ পেশোয়া অঞ্চলটি ব্রিটিশরা তাদের অধীনে নিয়েছিল। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। বন্ধুরা আমরা এখন কোশ্চেন নাম্বার 15-এ চলে এসেছি। 15-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ট্রিটি এন্ডেড দ্য ফার্স্ট কার্নেটিক ওয়ার, অর্থাৎ নিম্নলিখিত কোন চুক্তির মাধ্যমে, নিম্নলিখিত 4টি অপশনের মধ্যে কোন চুক্তির মাধ্যমে প্রথম কার্নেটিক যুদ্ধ শেষ হয়েছিল। অপশান এতে বলছে সলবাই চুক্তি, অপশান বিতে বলছে বেসিন, অপশান সিতে বলছে আইস আয়ে চ্যাপেল, আর অপশান ডি বলছে প্যারিস। তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশান সি, আইস আয়ে চ্যাপেল যে চুক্তি, সেই চুক্তির মাধ্যমে কার্নেটিক যুদ্ধটি শেষ হয়েছিল। তো বন্ধুরা চলো কোশ্চেন নাম্বার 16 আমরা দেখে নিই। 16 বলছে গুপ্ত এম্পায়ার ডিক্লাইন্ড ইন দ্য 5th সেঞ্চুরি এডি এজ এ কনসিকুয়েন্স অফ, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্য 5ম শতাব্দীতে হ্রাস পাওয়ার কারণ কি ছিল। গুপ্ত সাম্রাজ্য আমরা জানি যে খ্রিস্টীয় 5ম শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের যে বিস্তার, সেই বিস্তারটি কিছুটা কমে গিয়েছিল। তো এটা কেন হয়েছিল? অপশান এতে বলছে চালুক্য রেইডস, চালুক্য আক্রমণ, অপশান বি বলছে গ্রিক ইনভেশন অর্থাৎ গ্রিকদের আক্রমণের ফলে, নাকি অপশান সি বলছে হুন ইনভেশন, হুন আক্রমণের দ্বারা, নাকি অপশান ডি বলছে পল্লব রেড, পল্লবদের রেডের মাধ্যমে। তো বন্ধুরা কিসের জন্য গুপ্ত সাম্রাজ্য 5ম শতাব্দীতে তাদের যে বিস্তার এটা কিছুটা হ্রাস পেয়েছিল? বন্ধুরা কোশ্চেন নাম্বার 16-এর সঠিক উত্তরটি হবে অপশান সি, হুন আক্রমণের ফলেই গুপ্ত সাম্রাজ্য কিছুটা হ্রাস পেয়েছিল। বন্ধুরা চলো কোশ্চেন নাম্বার 17 আমরা দেখে নিই। হুজ অ্যাচিভমেন্টস আর রেকর্ডেড ইন দ্য এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন, কার কৃতিত্ব এলাহাবাদ স্তম্ভ লিপিতে লিপিবদ্ধ করা হয়? অপশান এতে বলছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বিতে বলছে সমুদ্রগুপ্ত, অপশান সিতে বলছে বিক্রমাদিত্য, এন্ড অপশান ডিতে বলছে স্কন্দগুপ্ত। তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশান বি, সমুদ্রগুপ্ত হবে সঠিক উত্তর। সমুদ্রগুপ্তের কৃতিত্ব এলাহাবাদ প্রশস্তিতে লিপিবদ্ধ করা হয়। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 18 বলছে হু অ্যামং দ্য ফলোয়িং কুষাণ এম্পায়ার্স ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস দ্য গোল্ড কয়েনেজ ইন ইন্ডিয়া, নিম্নলিখিত কোন কুষাণ সম্রাট ভারতবর্ষে সর্বপ্রথম সোনার মুদ্রা প্রবর্তন করেছিলেন? অপশান এ বলছে ভীমা কাটফিসেস, অপশান বি বলছে ভীমা টাকটু, অপশান সি বলছে বৈশিষ্ট্যা, এন্ড অপশান ডি বলছে কুজুলা কাটফিসেস। তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ, অর্থাৎ ভীমা কাটফিসেস। ভীমা যে কাটফিসেস ছিলেন উনি। কোশ্চেন নাম্বার 18-এর সঠিক উত্তর হবে অপশান এ, ভীমা কাটফিসেস যিনি ছিলেন কুষাণ সাম্রাজ্যের সম্রাট, ইনি প্রথম ভারতে সোনার মুদ্রা প্রবর্তন করেছিলেন। তো বন্ধুরা আজকের লাস্ট কোশ্চেন নিয়ে আমরা তোমাদের সামনে হাজির। হোয়াট ওয়াজ দ্য টাইম পিরিয়ড অফ ইন্ডাস সিভিলাইজেশন, অর্থাৎ হোয়াট ওয়াজ দ্য টাইম পিরিয়ড অফ ইন্ডাস সিভিলাইজেশন অর হরপ্পান সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সময়কাল কি ছিল? অপশন এতে বলছে 2400 বিসি থেকে 1700 বিসি পর্যন্ত, অপশন বি বলছে 2500 বিসি থেকে 1700 বিসি পর্যন্ত, অপশন সিতে বলছে 2400 বিসি থেকে 1750 পর্যন্ত, এন্ড অপশন ডিতে বলছে 2500 বিসি থেকে 1750 বিসি পর্যন্ত। তো বন্ধুরা অবশ্য আমরা সবাই জানি, আমরা এর পূর্ব আমাদের যে আমরা সিন্ধু সভ্যতা, স্পেশালি সিন্ধু সভ্যতাকে নিয়ে আমরা ক্লাস করে পূর্বের যে সিন্ধু সভ্যতা ক্লাস যারা আমাদের সাথে ছিলে এবং আমাদের ক্লাস লক্ষ্য করেছিলে তারা অবশ্যই জানবে যে এই যে কোশ্চেন, এই কোশ্চেনের সঠিক উত্তরটি কি হবে। তো তোমরাও নিজের থেকে আনসার করার চেষ্টা করবে। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 19-এর সঠিক উত্তরটি কি হবে? কোশ্চেন নাম্বার 19-এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, 2500 বিসি থেকে 1750 বিসি পর্যন্ত যে সময়কাল, ওই সময়কালে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বর্তমান ছিল। তো বন্ধুরা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা তোমাদের মূল্যবান সময়টি আমাদের সাথে দিয়ে আমাদের ক্লাস তোমরা অ্যাটেন্ড করেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে
আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তাহলে তোমাদের যে প্রিপারেশান, তোমাদের এক্সাম প্রিপারেশান আরও অনেকটা ভালো হবে। এবং প্রতিনিয়ত আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করবে। চলো তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে এবং এক্সামের জন্য প্রিপারেশান আরও ভালো করে নিতে থাকো।